গত সরকারের বাজেট পর্যালোচনা করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় খাতের তুলনায় প্রয়োজনীয় খাতগুলোকে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বলেন, বিগত সরকার জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর কাছে মোটা অঙ্কের অর্থ বকেয়া রেখে গিয়েছে, যেগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পরিশোধের কার্যক্রম চলমান। সেই সাথে অন্তর্বর্তী সরকার বাজেট এমনভাবে পর্যালোচনা করছে যাতে অর্থের প্রাপ্তি নিশ্চিতে সমস্যা সৃষ্টি না হয়। এ বিষয়ে কার্যক্রম চলমান। এগুলো প্রায়োরিটি এরিয়া, যেখানে আমার একদম ইনভেস্ট করতেই হবে বা টাকা খরচ করতে হবে, সেই জায়গায় যেন আমরা টাকা যাতে, বাট যেগুলো অপ্রয়োজনীয় হলো সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি। এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে, আমি এটুকু বলতে পারি। আর এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনারা এটা রেজাল্ট দেখবেন। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে স্বাগত বিজনেস 24-এ। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, বিগত সরকারের বাজেটের সমালোচনা ছিল সব মহলেই। বেশ চ্যালেঞ্জের এই বাজেট বাস্তবায়নে বর্তমানে কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখন দুটো চ্যালেঞ্জ এই মুহূর্তে। একটা হচ্ছে বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা, যেটা আমরা রেভিনিউ বলি, সেই অর্থের প্রাপ্তিটা নিশ্চিত করা। সেখানে ডেফিনেটলি আগের বাজেটে যেই টার্গেট ধরা হয়েছিল সেটা অর্জিত হবে না, বিভিন্ন কারণেই হবে না। অন্যদিকে আরেকটা হচ্ছে ব্যয় সংকোচনের বিষয়। সে ব্যয়টা কিছুটা কমানো হচ্ছে, বিশেষ করে আমি যতটুকু জানি যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যেসব প্রকল্পগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে একটা যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে অনেক প্রকল্প নেওয়া হয়েছিল যেগুলো জাস্ট পলিটিক্যাল কনসিডারেশন, সেগুলোর হয়তো ভায়াবিলিটি অত স্ট্রং ছিল না। তো সেই প্রকল্পগুলোর অনেকগুলোই বাদ দেওয়া হচ্ছে এবং অন্যান্যগুলোর মধ্যেও যেগুলো প্রায়োরিটি আছে, যেগুলোর যৌক্তিকতা আছে, খুব জনগুরুত্বপূর্ণ, সেই প্রকল্পগুলোকে চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। যার কারণে আপনারা দেখবেন যে এডিপির এবার বাস্তবায়নের হারও অনেক কম এবং আলটিমেটলি এটা অনেক কমে যাবে। তো ফলে এদিক থেকে কিছু ব্যয় সংকোচন, আর দ্বিতীয় রেভিনিউ প্রাপ্তির ক্ষেত্রে ট্যাক্স রেভিনিউ এবং নন ট্যাক্স রেভিনিউ, সেখানে সরকারের চলমান প্রক্রিয়া আছে। অনলাইন ট্যাক্স দেওয়ার এবার ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে ঢাকা শহর ভিত্তিক। এই প্রক্রিয়াগুলো চললে হয়তো একটা ব্যালেন্স বাজেট হবে বলে আমি মনে করি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সরকার পতনে জ্বালানি খাতের যে বকেয়া, সেটি নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার। অর্থের সংস্থানে এই যে জ্বালানি খাত সহ নানা খাতের যে বকেয়া রয়েছে সেটি পরিশোধে বাজেটের উপরে কি ধরনের চাপ পড়তে পারে? একটা তো হচ্ছে যে জ্বালানি খাতের বকেয়া পরিশোধ বলতে এগুলা মানে বাইরের দেশের সাথে যেগুলো আছে সেগুলোর কথাই বোঝাচ্ছেন হয়তো। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে তাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে অনেক ক্ষেত্রে, যেগুলো সরকার ধার করে বকেয়া করে নিচ্ছে, হয়তো ব্যাংকিং খাত থেকে বা অন্যান্য খাত থেকে। আর কিছু আছে সরাসরি বকেয়া, যেগুলো আমরা আদানি গ্রুপ শুনি অন্যান্য জায়গা থেকে। তো সেগুলোর ক্ষেত্রে সরকারকে ফরেন কারেন্সির ব্যবস্থা করতে হবে। সেখানে ইমিডিয়েটলি হয়তো বাজেটারি ইমপ্লিকেশন নাই, কিন্তু রিজার্ভের উপর ইমপ্লিকেশন আছে, বা অন্যান্য খাত থেকে এই অর্থ সরিয়ে নেওয়া বা সরানোর ব্যাপার আছে, যেগুলো জ্বালানি খাতে ডাইভার্ট করা। তো এখানে একটা আমি মনে করি বেশ চ্যালেঞ্জিং অবস্থার মধ্যেই আছে সরকার, এবং সেটা মোকাবিলা, যেটা আমরা শুনলাম শফিকুল আলম সাহেব যেটা বললেন, যে সরকার সেই রকম অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে আছে যাতে করে এই জ্বালানি খাতের বকেয়াগুলো পরিশোধ করা যায়। আন্তর্জাতিক সোর্স থেকে যেসব ফরেন কারেন্সি ডিনোমিনেটেড লোন গুলো নেওয়া যায়, বা অন্যান্য ইভেন লোকাল উৎস থেকেও যদি নেওয়া যায়, তাহলে আমার যেটা ধারণা বা আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এগুলো একটু ফেজ আউট করা, আস্তে আস্তে যাওয়া এবং প্রয়োজনে তাদের সাথে নেগোশিয়েট করা, যাতে করে সরকারের বাজেটের উপর বা আর্থিক খাতের উপর সরাসরি প্রভাব বেশি না পড়ে। অর্থনীতিতে নানামুখী সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থ পাচার ও নয়ছয়ের চিত্রও আমরা দেখতে পেয়েছি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে বিদেশি সংস্থার যে সহায়তা, সেটি কতটুকু প্রভাব ফেলতে পারে? আপনি কি যেসব
অর্থ পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদেশি সংস্থা, নাকি জাস্ট বিদেশি সংস্থা থেকে অর্থ প্রাপ্তির বিষয় বলছেন? আর্থিক যে সহায়তা সেটি কতটা সহায়ক ভূমিকা পালন করবে? সেটা অবশ্যই খুবই সহায়ক ভূমিকা পালন করার কথা। যেমন আইএমএফ থেকে আরো কিছু লোন চাওয়া হয়েছে, বিভিন্ন অন্যান্য খাত থেকে বা অন্যান্য যে বায়োলেটারাল ডোনাররা আছে, মাল্টিলেটারাল ডোনার আছে, তাদের কাছ থেকে যাতে লোন গ্রান্ট এগুলো পাওয়া যায় সেই প্রক্রিয়া চলছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো যে এই ডিসেম্বর থেকেই আসলে শুরু হয় পরবর্তী বছরের বাজেট। একটা হচ্ছে বাজেট রিভিশন করা, আবার পরবর্তী বছরের বাজেটের প্রক্রিয়া শুরু হয়। সেই ক্ষেত্রে ফরেন সোর্স থেকে কতটুকু লোন গ্রান্ট পাওয়া যাবে সেগুলোর নেগোসিয়েশন হয়তো চলছে। এইটা খুব জোরদার করা দরকার, যাতে করে এই সরকারের উপর যে আস্থা আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তার যেই আন্তর্জাতিক সুনাম আছে সেটা কাজে লাগিয়ে যদি অর্থের প্রবাহ বাড়ানো যায়, দেশের অর্থনীতি আগের চাইতে ঘুরে দাঁড়াবে বলে আমি আশা করি। আগামী বাজেটের আগে কয়েক মাস সময় আছে, 5 থেকে 6 মাস। এই সময়ের মধ্যে যদি অন্তর্বর্তী সরকার আগামী বাজেট ঘোষণা করে মধ্যমেয়াদী বা স্বল্পমেয়াদী, সেক্ষেত্রে জনগণ কি ধরনের বাজেট অন্তর্বর্তী সরকারের থেকে প্রত্যাশা করতে পারে বলে আপনার মনে হয়? না, একটা তো হচ্ছে সরকার, জনগণ চাইবে যাতে ওই বাজেটটা অবশ্যই কল্যাণমুখী হয়, উন্নয়নমুখী হয়, যাতে করে দেশের উন্নয়ন প্রক্রিয়াটা চলমান থাকে, দেশের প্রবৃদ্ধিটা এগিয়ে যায়। এটা একটা মেইন মোটিভ থাকবে। দ্বিতীয় থাকবে যে যে মূল্যস্ফীতি বা জনগণ যেসব কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কষ্টে আছে সেগুলোকে লাগাম টেনে ধরার প্রক্রিয়াটা করা, যাতে করে ভর্তুকি হয়তো বাড়ানো হতে পারে। তারপরে ইম্পোর্ট, আমদানি বা অন্যান্য ভাবে যে প্রোডাকশন বৃদ্ধি, এইসব ক্ষেত্রে প্রণোদনা দেওয়া বা প্রয়োজনে সেগুলোকে সাপোর্ট দেওয়ার একটা প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে। এছাড়া যেটা দরকার হচ্ছে যে আগের মতো তো নিশ্চয়ই এই সরকার পলিটিক্যাল কনসিডারেশনে সেভাবে প্রকল্প নিবে না। সেই প্রকল্পগুলো হয়তো গুণগতভাবে তার মান ভালো হবে, এটাই আমরা আশা করি। এবং সেগুলো যাতে বাস্তবায়নটা দ্রুত হয় সেই ব্যবস্থাটাও রাখতে হবে। এবং সর্বোপরি আমি মনে করি যে পরবর্তী রাজনৈতিক দলের জন্য একটা ভিশন হয়তো এই সরকার রেখে যেতে পারে, যে কিভাবে কি করা উচিত এবং কিভাবে করলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন।